বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ রচিত হলো এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশমালা আজ প্রস্তুত হয়েছে। দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এবারের বেতন কমিশন যারা রাষ্ট্রের সেবায় তাদের জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করে বর্তমানে অবসরে রয়েছেন তাদের প্রতি যে মানবিকতা এবং দায়িত্বশীলতা প্রদর্শন করেছে তা প্রশাসনিক ইতিহাসে এক অনন্য এবং স্মরণীয় নজির। আজকের এই সংবাদ কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবনে বাস্তব উন্নতি এবং মর্যাদার পথ প্রশস্ত করবে। আজ বিকেল ৩টা ৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় বেতন কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা সম্পন্ন হয়। কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালিত এই ঐতিহাসিক বৈঠকে নবম জাতীয় বেতন স্কেলের সকল সুপারিশ বিস্তারিতভাবে পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এটিই ছিল কমিশনের দায়িত্ব শেষ করার আনুষ্ঠানিক সভা। সভার সমাপ্তির পর কমিশনের একজন দায়িত্বশীল সূত্র গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন, এবারের বেতন কাঠামো কেবলমাত্র চাকরিজীবীদের বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যারা তাদের কর্মজীবনের মূল্যবান দিনগুলো জাতির উন্নয়নে এবং জনসেবায় ব্যয় করে এখন অবসরে আছেন, তাদের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে এক ব্যাপক এবং সুদূরপ্রসারী সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজকে সভায় সর্বাধিক সময় এবং গুরুত্ব প্রদান করা হয়েছে পেনশন ব্যবস্থা সংস্কারে। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনে ব্যাপক মাত্রায় বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এবার পূর্বের সকল বেতন কমিশনের পথ অনুসরণ না করে সবার জন্য সমান হারে পেনশন বৃদ্ধির পরিবর্তে একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক এবং ন্যায়সঙ্গত পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পেনশনভোগীদের বর্তমান মাসিক পেনশনের পরিমাণ অনুযায়ী ৩টি পৃথক এবং স্বতন্ত্র শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল সবচেয়ে কম আয়ের পেনশনভোগীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা এবং আর্থিক বৈষম্য হ্রাস করা। কমিশন থেকে প্রাপ্ত বিশদ তথ্য অনুসারে প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা। যেসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বর্তমানে মাসিক ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য কমিশন এক অভূতপূর্ব এবং সাহসী প্রস্তাব করেছে। এই শ্রেণীর সকল পেনশনভোগীর পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। বাস্তব সংখ্যায় উদাহরণ দিলে, যিনি বর্তমানে ৬,০০০ টাকা পেনশন পাচ্ছেন তিনি নতুন কাঠামোতে পাবেন ১২,০০০ টাকা। যিনি ৯,৫০০ টাকা পান তিনি পাবেন ১৯,০০০ টাকা। যিনি ১৪,০০০ টাকা পান তার পেনশন হবে ২৮,০০০ টাকা। যিনি ১৮,০০০ টাকা পান তিনি পাবেন ৩৬,০০০ টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে পেনশন দ্বিগুণ হওয়া নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জন্য প্রকৃত অর্থেই জীবন পরিবর্তনকারী একটি ঘটনা। বর্তমানে অসংখ্য পেনশনভোগী অত্যন্ত সীমিত এবং অপর্যাপ্ত পেনশনে তাদের দৈনন্দিন খাদ্য, অপরিহার্য ওষুধপত্র এবং পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করতে অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন। এই বৃদ্ধি তাদের জীবনে প্রকৃত স্বস্তি, মর্যাদা এবং আত্মসম্মান বোধ ফিরিয়ে আনবে। দ্বিতীয় শ্রেণীতে স্থান পেয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। তাদের ক্ষেত্রে ৭৫% পেনশন বৃদ্ধির সুপারিশ গৃহীত হয়েছে। সংখ্যায় ব্যাখ্যা করলে, যিনি বর্তমানে ২০,৫০০ টাকা পেনশন পান তিনি অতিরিক্ত পাবেন ১৫,৩৭৫ টাকা এবং মোট পেনশন হবে ৩৫,৮৭৫ টাকা। যিনি ২৫,৫০০ টাকা পান তিনি পাবেন মোট ৪৪,৬২০ টাকা। যিনি ৩০,৫০০ টাকা পান তার মোট পেনশন হবে ৫৩,৩৭৫ টাকা। যিনি ৩৫,০০০ টাকা পান তিনি পাবেন ৬১,২৫০ টাকা। যিনি ৩৯,০০০ টাকা পান তার মোট পেনশন হবে ৬৮,২৫০ টাকা। এই উল্লেখযোগ্য বৃদ্ধি মধ্যবিত্ত শ্রেণীর পেনশনভোগীদের জীবনমান সংরক্ষণ করবে এবং তাদের পরিবারের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান রক্ষণাবেক্ষণ এবং সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষভাবে যারা সন্তানদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা বিবাহ এবং পরিবারের অন্যান্য গুরুদায়িত্ব পালন করছেন, তাদের জন্য এই পেনশন বৃদ্ধি প্রকৃত সহায়তা এবং নিরাপত্তা প্রদান করবে।
তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা। যারা মাসিক 40,000 টাকার ঊর্ধ্বে পেনশন পান তাদের ক্ষেত্রে 55% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। শতাংশের হিসাবে এটি পূর্ববর্তী 2 শ্রেণীর চেয়ে কম হলেও প্রকৃত আর্থিক পরিমাণে এটি একটি উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বৃদ্ধি। উদাহরণস্বরূপ, যিনি 42,500 টাকা পেনশন পান তিনি অতিরিক্ত 23,375 টাকা পাবেন এবং মোট পেনশন হবে 65,875 টাকা। যিনি 50,500 টাকা পান তার মোট পেনশন হবে 78,275 টাকা। যিনি 57,000 টাকা পান তিনি পাবেন 88,385 টাকা। যিনি 64,500 টাকা পান তার মোট পেনশন হবে 99,775 টাকা। যিনি 75,000 টাকা পান তিনি পাবেন 1,16,250 টাকা। এই ধাপভিত্তিক বৃদ্ধির কৌশল অবলম্বন করে কমিশন বিভিন্ন আয়স্তরের পেনশনভোগীদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করেছে এবং আর্থিক বৈষম্য কমানোর এটি কার্যকর পদক্ষেপ নিয়েছে। যাদের আয় বেশি তাদের কম হারে এবং যাদের আয় কম তাদের বেশি হারে সুবিধা প্রদানের এই নীতি সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতার একটি বিজ্ঞানভিত্তিক এবং প্রগতিশীল প্রকাশ। পেনশন বৃদ্ধির পাশাপাশি কমিশন চিকিৎসা ভাতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত মানবিক, প্রয়োজন ভিত্তিক এবং যুগান্তকারী সুপারিশ করেছে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শারীরিক সক্ষমতা হ্রাস পায় এবং নানাবিধ রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়। চিকিৎসা সেবা গ্রহণ এবং নিয়মিত ওষুধপত্র সেবনের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষভাবে বার্ধক্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতা, বাতব্যথা, স্ট্রোক, শ্বাসকষ্ট সহ বহুবিধ দীর্ঘমেয়াদী এবং জটিল রোগের জন্য নিয়মিত এবং ব্যয়বহুল চিকিৎসা অপরিহার্য হয়ে ওঠে। এই কঠোর এবং বেদনাদায়ক বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করে এবং প্রবীণ পেনশনভোগীদের কষ্ট লাঘবের জন্য পে কমিশন চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি প্রস্তাব করেছে। সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স 75 বছর বা তার বেশি, অর্থাৎ যারা অতি প্রবীণ শ্রেণীভুক্ত, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই বয়সী পেনশনভোগীরা যে পরিমাণ চিকিৎসা ভাতা পান তা তাদের মাসিক ওষুধপত্র এবং চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং অপর্যাপ্ত। 10,000 টাকা মাসিক চিকিৎসা ভাতা একজন অতি প্রবীণ পেনশনভোগীর নিয়মিত ওষুধপত্র ক্রয়, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম এবং অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষার খরচ মেটাতে উল্লেখযোগ্য সহায়তা করবে। অপরদিকে যেসব পেনশনভোগীর বয়স 55 বছরের কম অথবা যারা পারিবারিক পেনশনের আওতাভুক্ত কিংবা সম্প্রতি অবসরে গেছেন তাদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এভাবে চিকিৎসা ভাতা নির্ধারণের ক্ষেত্রে বয়স এবং স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তার তীব্রতার ভিত্তিতে একটি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত পার্থক্য বজায় রাখা হয়েছে। সাধারণভাবে তরুণ বা মধ্যবয়সী পেনশনভোগীদের তুলনায় অতি প্রবীণদের চিকিৎসা ব্যয় অনেক বেশি হয় বলেই এই ধরনের শ্রেণী বিভাজন করা হয়েছে। যদি সরকার এই সুপারিশগুলো চূড়ান্তভাবে অনুমোদন করে এবং সময় মতো বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের পেনশনভোগীরা তাদের জীবনে প্রথমবারের মতো অনুভব করবেন যে রাষ্ট্র তাদের প্রকৃত সমস্যা, বাস্তব চাহিদা এবং জীবনযাত্রার কষ্টকে গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং সমাধানের কার্যকর পথ নির্ধারণ করেছে। প্রশাসনিক বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং নীতি গবেষকদের সর্বসম্মত মতামত অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণে এত ব্যাপক পরিসরের সংস্কার এবং এত উদার ও মানবিক সুবিধা প্রদানের প্রস্তাব এর পূর্বে কোনো জাতীয় বেতন কমিশন করতে পারেনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত 8টি জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু নবম বেতন স্কেল অবসরপ্রাপ্তদের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল, সহানুভূতি, দায়িত্বশীল এবং কল্যাণমুখী বলে ব্যাপকভাবে স্বীকৃত এবং প্রশংসিত হচ্ছে। যারা তাদের কর্মজীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত জাতির উন্নয়নে, রাষ্ট্র পরিচালনায়, জনসেবায় এবং দেশ গড়ার মহান লক্ষ্যে নিয়োজিত থেকে নিরলসভাবে কাজ করেছেন, তাদের বার্ধক্যে সম্মানজনক, মর্যাদাপূর্ণ, স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক, নৈতিক এবং মানবিক দায়িত্ব। জাতীয় বেতন কমিশনের এই সুপারিশমালা সেই দায়িত্ব পালনের এক সুস্পষ্ট, প্রশংসনীয় এবং অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছে।
তবে শুধুমাত্র পেনশনভোগীরাই নন, বর্তমানে চাকরিরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকের সভায় গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পে কমিশনের সুপারিশ মোতাবেক চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী অথবা 20তম গ্রেডের একজন কর্মচারী সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হবে 20,250 টাকা। অর্থাৎ একজন নতুন কর্মচারী যখন সরকারি চাকরিতে যোগদান করবেন, প্রথম দিন থেকেই তিনি এই পরিমাণ মূল বেতন পাবেন। এর সাথে যখন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রযোজ্য ভাতাসমূহ সংযুক্ত হবে, তখন তার সামগ্রিক বেতন একটি সম্মানজনক জীবনযাত্রার খরচ বহনক্ষম এবং যুগোপযোগী পর্যায়ে উন্নীত হবে। এটি সরকারি চাকরিকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় এবং কাম্য করে তুলবে এবং দেশের মেধাবী, দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন তরুণদের সরকারি সেবায় যুক্ত হতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। দক্ষ, সৎ, নিবেদিত প্রাণ এবং সেবাপরায়ণ জনবল সরকারি খাতে আকৃষ্ট করা এবং দীর্ঘমেয়াদে ধরে রাখা একটি উন্নত, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার অপরিহার্য এবং মৌলিক ভিত্তি। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং পেনশনভোগীদের ব্যাপক সংস্কার একসাথে বিবেচনা করলে দেখা যায় যে নবম জাতীয় বেতন স্কেল কেবলমাত্র একটি বেতন পুনর্বিন্যাস বা সমন্বয়ের প্রক্রিয়া নয়। এটি সরকারি কর্মচারীদের সামগ্রিক কল্যাণ সাধন, জীবনমান উন্নয়ন এবং তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা, দায়িত্বশীলতা এবং সম্মান প্রদর্শনের এক সমন্বিত, সুসংগত এবং দীর্ঘমেয়াদী কর্মসূচি। এই বেতন কাঠামো একজন সরকারি কর্মচারীর চাকরিতে প্রবেশের প্রথম দিন থেকে শুরু করে অবসর গ্রহণ পর্যন্ত এবং অবসরের পরবর্তী সমগ্র জীবনে তার সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান সংরক্ষণে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করবে। এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, স্বচ্ছতা সংরক্ষণ এবং দুর্নীতি হ্রাসেও ইতিবাচক এবং সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিকেল 3:30টায় সভা সফলভাবে সমাপ্ত করে জাতীয় বেতন কমিশনের সদস্যবৃন্দ এখন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট এই ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রধান উপদেষ্টা এই বিস্তৃত এবং বিশদ প্রতিবেদন গ্রহণ করার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন, সরকারি কর্ম কমিশন এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার সাথে ব্যাপক পরামর্শ এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন। এরপর উপদেষ্টা পরিষদে আনুষ্ঠানিক উপস্থাপন এবং চূড়ান্ত অনুমোদনের সাংবিধানিক প্রক্রিয়া সূচিত হবে। যেহেতু জাতীয় বেতন কমিশনের অর্পিত দায়িত্ব সফলভাবে এবং সময়মতো সম্পন্ন হয়েছে এবং সুপারিশমালা চূড়ান্ত করা হয়েছে, তাই দৃঢ় এবং আশাব্যঞ্জক প্রত্যাশা করা হচ্ছে যে অতি শীঘ্রই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই নবম জাতীয় বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং কার্যকর করা হবে। দেশে প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত পেনশনভোগী এই মুহূর্তে অত্যন্ত উৎকণ্ঠা, তীব্র প্রত্যাশা এবং গভীর আগ্রহের সাথে সরকারের চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন। আজকের এই ঐতিহাসিক এবং স্মরণীয় বিকেল তাদের হৃদয়ে নতুন স্বপ্ন, প্রত্যাশা, আশা এবং আনন্দের ঢেউ বয়ে দিয়েছে। বিশেষভাবে অবসরপ্রাপ্তদের জন্য, যাদের অনেকেই দীর্ঘদিন যাবৎ আর্থিক অনিশ্চয়তা, সংকট এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন। এই সুপারিশ প্রকৃত অর্থেই এক বিশাল স্বস্তি, মুক্তি এবং সম্মানের বার্তা নিয়ে এসেছে। জীবনের সন্ধ্যালগ্নে বার্ধক্যের এই কঠিন পর্যায়ে আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে জাতীয় বেতন কমিশনের এই মানবিক, দায়িত্বশীল, দূরদর্শী এবং যুগান্তকারী উদ্যোগ নিঃসন্দেহে সর্বোচ্চ প্রশংসা এবং কৃতজ্ঞতার দাবিদার। যারা তাদের যৌবন, শ্রম, মেধা, সময় এবং জীবনের সবচেয়ে মূল্যবান অংশ জাতির কল্যাণে, দেশের সমৃদ্ধিতে এবং রাষ্ট্রের সেবায় উৎসর্গ ও নিবেদিত করেছেন, তাদের প্রতি এই দায়বদ্ধতা প্রদর্শন একটি সত্যিকারের কল্যাণমুখী, মানবিক এবং দায়িত্বশীল রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বৈশিষ্ট্য। আগামী দিনগুলোতে এই সুপারিশমালার সফল, কার্যকর এবং স্বচ্ছ বাস্তবায়ন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক উজ্জ্বল, স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এবং সরকারি কর্মচারীদের কল্যাণে গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে এটি অন্যতম ঐতিহাসিক এবং দীর্ঘস্থায়ী অবদান হিসেবে চিহ্নিত হবে।